আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। শিক্ষার্থীরা, এই করোনার মধ্যে আমাদেরকে পড়ালেখা চালিয়ে দিতে হবে, যেহেতু বিদ্যালয় বন্ধ, বিদ্যালয়ে যাওয়ার সুযোগ নেই। তো শিক্ষার্থীরা, তোমরা বই খাতা নিয়ে রেডি হও। আমরা আজকে ফিনান্স ব্যাংকিং বিষয়ের উপর একটি ক্লাস করাবো। তো ক্লাসের শুরুতে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে ক্লাসটি উপস্থাপনা আমি ফারহানা পারভিন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কোটবাড়ি, কুমিল্লা। পাঠ পরিস্থিতি, শ্রেণী নবম দশম, শাখা ব্যবসা শিক্ষা, বিষয় ফিনান্স ব্যাংকিং, অধ্যায় প্রথম। পাঠ শিরোনাম, আজকের যে বিষয়টি পড়াবো প্রথম অধ্যায় থেকে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন পর্ব 2, অর্থাৎ দ্বিতীয় ক্লাস আজকে এই ক্লাসটি। শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারবে, কারবারি অর্থায়নের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে এবং অর্থায়নের নীতিমালা ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই মনে রেখেছো কারবারি অর্থায়ন কি আমরা সে গত ক্লাসে পড়িয়েছিলাম, অর্থাৎ ব্যবসায়ের জন্য যে অর্থ সংগ্রহ এবং বিভিন্ন খাতে যে খরচ করার যে প্রক্রিয়া, অথবা অর্থ সংগ্রহ এবং বিভিন্ন খাতে বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে কারবারি অর্থায়ন। অর্থাৎ সহজ কথা হলো অর্থ সংগ্রহ এবং বিনিয়োগের যে নিয়ম, পদ্ধতি, কৌশল, সেটাই হচ্ছে কারবারি অর্থায়ন। এখন আমরা আজকে কারবারি অর্থায়নের গুরুত্ব এবং অর্থায়নের নীতিমালা সম্পর্কে জানবো। প্রথম হচ্ছে কারবারি অর্থায়নের গুরুত্ব। শিক্ষার্থীরা, অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায় অর্থায়ন বা বিজনেস ফাইন্যান্স। মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে ব্যবসায় প্রতিষ্ঠান বলা হয়। তবে ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন রকম আছে, কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান ছোট, কিছু বড় অথবা মাঝারি ধরনের। তবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ধরনের উপর ভিত্তি করে ব্যবসা প্রতিষ্ঠানকে 3 ভাগে ভাগ করা যায়: এক মালিকানা কারবার, অংশীদারি কারবার এবং যৌথ মূলধনী কারবার। তবে প্রতিষ্ঠান যাই হোক না কেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য মূলধন সংগ্রহ এবং কিভাবে বিনিয়োগ করলে সর্বোচ্চ পরিমাণ মুনাফা অর্জন হয় সেই বিষয়টা প্রত্যেক প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপককে নিশ্চিত করতে হয়। তো শিক্ষার্থীরা, কারবারি অর্থায়নের গুরুত্ব খুবই অপরিসীম। ব্যবসা প্রতিষ্ঠানে অর্থায়নটা যদি সঠিকভাবে না হয়, তাহলে মুনাফা সর্বোচ্চ পরিমাণ করা সম্ভব নয়। তবে কারবারি অর্থায়ন করার সময় আমাদেরকে বেশ কিছু বিষয় চিন্তা ভাবনা করতে হবে এবং অর্থায়নের গুরুত্ব অনুধাবন করে অর্থায়ন করতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক মুক্তবাজার ব্যবস্থাপনায় মুনাফা অর্জনের জন্য প্রতিটি সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ গুরুত্বের সাথে পূর্ব পরিকল্পনা মাফিক অর্থায়ন করতে হয়। অর্থাৎ যদি প্রতিষ্ঠানটি সরকারি প্রতিষ্ঠান হয় অথবা বেসরকারি প্রতিষ্ঠান হয় কিংবা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে হোক না কেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই অর্থ সংগ্রহ এবং বিনিয়োগ করার ক্ষেত্রে অনেক বিষয় চিন্তা ভাবনা করে অর্থায়ন করতে হয়। কারণ সুচিন্তিত এবং সুদক্ষ অর্থায়ন ব্যবস্থাপনার ব্যবহারে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি হ্রাস পায় এবং মুনাফা বৃদ্ধি পায়। অর্থাৎ সঠিকভাবে যদি অর্থ সংগ্রহ এবং তার ব্যবহার করা যায়, তাহলে ব্যবসার ঝুঁকি হ্রাস করে সর্বোচ্চ পরিমাণ মুনাফা অর্জন করা যায়। তো এবার আসো আমরা কারবারি অর্থায়নের গুরুত্বগুলোকে পয়েন্ট আকারে দেখি। কারবারি কেন অর্থায়ন খুবই গুরুত্বপূর্ণ? প্রথম হচ্ছে ব্যবসায়িক মূলধন সংকট। যেহেতু বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মূলধন নেই। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করেই সেই মূলধনগুলো বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ঋণ দিয়ে থাকে। তো সেখানে সাধারণভাবে দেখা যায় আমাদের বৃহদাকার প্রতিষ্ঠানগুলোর মূলধন সংকট দেখা দেয়। এছাড়া এই সংকটের জন্য সুচারুভাবে প্রতিষ্ঠান পরিচালনাও কিন্তু অনেক সময় জটিল কাজ হয়ে যায়, কারণ মূলধনের অভাবে দেখা যায় কাঁচামাল সংগ্রহ করা যায় না এবং এই কাঁচামাল দিয়ে পণ্য তৈরি করে আবার সঠিক সময়ে এগুলো সরবরাহ করা যায় না। আবার যে সমস্ত প্রতিষ্ঠানগুলো পণ্য সংগ্রহ করে, তারা অনেক সময় দেখা যায় সঠিক সময়ে পণ্য না পৌঁছার কারণে তারা ফরমাইশ যে আদেশ থাকে, সেই আদেশটা বন্ধ করে দেয়। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে আমাদের যে দেশ, সেখানে যেহেতু এটা ধনী রাষ্ট্র নয়, সেখানে মূলধনের সংকট সবসময় লেগে থাকে। এই কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেহেতু স্বল্প মূলধন দিয়ে পরিচালনা করতে হয় অথবা ঋণ করে মূলধন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হয়, সেখানে কোন ক্ষেত্র থেকে মূলধন সংগ্রহ করবে এবং কিভাবে মূলধন তারা ব্যবহার করবে এবং বিনিয়োগ করবে, সেই বিষয়টা তাদেরকে যথেষ্ট চিন্তা ভাবনা করতে হয়। আর এই বিষয়টা চিন্তা ভাবনা করে অর্থায়ন করা খুবই জটিল কাজ এবং খুবই কঠিন কাজ।
মনে করো একটি প্রতিষ্ঠানের কাঁচামাল কেনার জন্য অর্থ সংকট দেখা দিল, সেক্ষেত্রে তারা উপযুক্ত পরিমাণ কাঁচামাল তারা ক্রয় করতে পারছে না। অর্থাৎ কাঁচামালের ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো পণ্যদ্রব্য উৎপাদন করে বিক্রয় করে তাদের জন্য কাঁচামাল দরকার, কিন্তু তারা যদি যথাসময়ে কাঁচামাল সংগ্রহ করতে না পারে তখন কিন্তু তারা পণ্য উৎপাদন করতে পারে না। আর পণ্য যদি উৎপাদন করতে না পারে তখন তারা পণ্য বিক্রয় করতে পারবে না এবং তারা ক্ষতির সম্মুখীন হবে। তো অর্থায়ন সংক্রান্ত ধারণায় সেই ক্ষেত্রে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের চলতি মূলধন এবং স্থায়ী মূলধন সম্পর্কে যথেষ্ট পরিষ্কার ধারণা থাকতে হবে, কারণ কখন তারা চলতি মূলধন সংগ্রহ করবে এবং কিভাবে চলতি মূলধন সংগ্রহ করবে এবং স্থায়ী মূলধনটা কিভাবে সংগ্রহ করবে, এই সমস্ত বিষয়গুলো তাদেরকে আগেই চিন্তা ভাবনা করতে হবে। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো ব্যবসা প্রতিষ্ঠান নিয়মিতভাবে পরিচালনা করার জন্য চলতি মূলধন দরকার এবং ব্যবসা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী কোনো সম্পদ ক্রয়, সংগ্রহ, সম্প্রসারণ ইত্যাদির জন্য স্থায়ী মূলধন দরকার। তো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য চলতি মূলধনটা সবসময় ব্যবসায়ীদের কাছে থাকতে হয়। যদি তারা নিজেরা সংগ্রহ করতে না পারে সেক্ষেত্রে কোনো ব্যাংক অথবা কোনো ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা থেকে তারা এই চলতি মূলধন সংগ্রহ করতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে আগে থেকে চিন্তা ভাবনা করতে হবে। মূলধন সংকট কাটিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য খুবই জটিল কাজ, এই জিনিসটা প্রত্যেকেরই বুঝতে হবে। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যেহেতু মূলধন সংকট সেহেতু কারবারে অর্থায়ন করা খুবই জটিল কাজ। এরপরও এই বিষয়গুলো খুবই জটিলভাবে এবং খুব সুচারুভাবে চিন্তা ভাবনা করতে হবে যাতে কোনো ক্রমে ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন না হয়। এবার আসো দ্বিতীয় যে পয়েন্ট আছে অনগ্রসর ব্যাংক ব্যবস্থা। শিক্ষার্থীরা তোমরা জানো বাংলাদেশে অনেক ব্যাংক নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু সকল ব্যাংক কিন্তু অনলাইন ভিত্তিক ব্যবস্থাও নেই কিংবা একেবারে খুব দ্রুত কাজ করার মতো ওরকম ব্যাংক ব্যবস্থাও কিন্তু এইভাবে গড়ে ওঠেনি। কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছে যারা গ্রাহকদের চাহিদা অনুসারে অনলাইন ব্যাংকিং চালু করেছে, সরকারও চেষ্টা করতেছে, কিছু ব্যাংকে তারা চালু করেছে অনলাইন ব্যাংকিং। এছাড়া 24 ঘন্টায় যাতে ব্যাংকিং সার্ভিস পাওয়া যায় সেই সুবিধারও আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে, তবে তার জন্য আবার কিছুটা সময়ের প্রয়োজন। তবে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো যথেষ্ট পরিমাণে এই সংগঠিত না হওয়ার কারণে বা সকল ব্যবস্থাটা একেবারে আধুনিক না হওয়ার কারণে শিল্প প্রতিষ্ঠানের ঋণ সংগ্রহ করার ক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যথেষ্ট পরিমাণে সমস্যার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান অনেক সময় তারা সম্পদ বন্ধক রেখে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ঋণ সংগ্রহ করে ব্যাংকের কাছ থেকে। আবার কিছু প্রতিষ্ঠান আছে যে সমস্ত প্রতিষ্ঠান তারা কোনো কিছু বন্ধক রাখতে পারে না, তাহলে তখন তারা পর্যাপ্ত পরিমাণে ঋণ সুবিধা পায় না। তো এই এক্ষেত্রে দেখো এই যে অনগ্রসর ব্যাংক ব্যবস্থা, ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো যদি এরকম হতো যে গ্রাহকরা চাহিদা মতো তাদের ঋণ পাবে এবং গ্রাহকদেরও যদি এরকম হতো যে ঋণ সংগ্রহ করার পরে তারা ব্যাংকের ঋণের অর্থ যথাসময়ে পরিশোধ করবে, তাহলে এই সমস্যাটা কিন্তু অনেক ক্ষেত্রেই সমাধান হয়ে যেত। তো এই ক্ষেত্রে শিক্ষার্থীরা সরকারি এবং বেসরকারি উদ্যোগে ব্যাংকিং ব্যবস্থাকে আরো অনেক বেশি এগিয়ে নিতে হবে যাতে শিল্প উদ্যোক্তারা সহসাই ব্যাংক থেকে ঋণ পায় এবং ঋণটাকে কাজে লাগিয়ে তারা পণ্যদ্রব্য উৎপাদন এবং বিক্রয় করতে পারে। সেক্ষেত্রে সঠিক পরিকল্পনা লাগবে এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগে থেকেই কিভাবে এই সমস্যা কাটিয়ে সমাধান করা যায় এবং শিল্প খাতগুলো সহসায় যাতে ঋণ পায় এবং তাদের অর্থ সংকট যাতে মিটে সেই ব্যবস্থাটা আগে থেকে চিন্তা করতে হবে। তবে এক্ষেত্রে যদি ব্যাংক ব্যবস্থাটাকে আরো অনেক বেশি আপ টু ডেট করা যায় বা আধুনিক করা যায় তাহলে দেশে আরো অনেক বেশি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং সমস্যাও কিন্তু অনেকটাই সমাধান হবে। শিক্ষার্থীরা তৃতীয় যে পয়েন্টটি স্বল্প শিক্ষিত উদ্যোক্তা। তোমরা লক্ষ্য করো আমাদের চারপাশে যারা বসবাস করে তারা সকলেই কিন্তু শিক্ষিত নয়, কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে। কেউ হয়তো ছোট মুদির দোকান চালাচ্ছে, কেউ হয়তো কাপড়ের দোকান চালাচ্ছে, কিংবা কেউ হয়তো বড় গার্মেন্টস এর মালিক, কিন্তু তারা খুব একটা শিক্ষিত নয়। এই যে স্বল্প শিক্ষিত হওয়ার কারণে অনেক প্রতিষ্ঠানের কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে তারা অর্থায়ন করতে পারে না ব্যবসা প্রতিষ্ঠানে, অর্থাৎ তারা ব্যবসা চালাচ্ছে কিন্তু তাদের শিক্ষার কম হওয়ার কারণে তারা কিভাবে একদম সঠিক পরিকল্পনা করে অর্থ সংগ্রহ করে এবং অর্থ বিনিয়োগ করলে তাদের প্রতিষ্ঠানের সর্বোচ্চ মুনাফা হবে সেই বিষয়ে তারা কিন্তু অনেকটাই চিন্তা করতে পারে না অথবা তারা অপারগ ক্ষেত্রে। তো এতে করে অনেক লাভজনক প্রতিষ্ঠান উপযুক্ত আর্থিক পরিকল্পনার অভাবে আর্থিক সংকট সুষ্ঠুভাবে তারা
আর্থিক সংকটে সুস্থভাবে তারা চলতে পারে না এবং লাভের বদলে তারা অনেক ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হয়। অর্থাৎ স্বল্প শিক্ষিত উদ্যোক্তারা যেহেতু তারা সঠিকভাবে সবকিছু চিন্তা করতে পারে না, পরিস্থিতি সামাল দিতে পারে না, সেক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মুনাফা অর্জন না করে অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়। এতে অনেক উদ্যোক্তা দেখা যায় স্বল্প সময় ব্যবসা গুটিয়ে নেয় এবং এটা কিন্তু দেশের জন্য অনেক বেশি ক্ষতি হয়। অর্থাৎ দেশে যত বেশি উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তারা যদি শিক্ষিত হয়, তাদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে তারা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে অনেক বেশি মুনাফা অর্জন করতে পারবে এবং নিজেদের প্রতিষ্ঠানে অনেক বেশি লোকের কর্মসংস্থানের ব্যবস্থাও করতে পারবে। এই ক্ষেত্রে স্বল্প শিক্ষিত উদ্যোক্তা হওয়ার কারণেও কিন্তু অর্থায়ন ক্ষেত্রে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। একজন ব্যবসা প্রতিষ্ঠান যিনি পরিচালনা করেন, তার অর্থায়ন বিষয়ক জ্ঞান গভীরভাবে থাকতে হবে। যদি তার এক্ষেত্রে পর্যাপ্ত জ্ঞান না থাকে, তাহলে সে সঠিক উৎস থেকে অর্থ সংগ্রহ করে সঠিকভাবে সে বিনিয়োগ করতে পারবে না এবং সে ক্ষতির সম্মুখীনই হবে। তো শিক্ষার্থীরা, আমরা তখন 3টা পয়েন্ট পড়লাম যে কারবারের যে অর্থায়নের ক্ষেত্রে যে পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, সে পয়েন্টগুলো আমরা পড়েছি। ব্যবসায়িক মূলধন সংকট, অনগ্রসর ব্যাংক ব্যবস্থা, স্বল্প শিক্ষিত উদ্যোক্তা, আবার হচ্ছে সর্বশেষ পয়েন্ট উৎপাদনমুখী বিনিয়োগ এবং জাতীয় আয়। শিক্ষার্থীরা জানো, উৎপাদনমুখী বিনিয়োগ হচ্ছে অর্থাৎ যে ক্ষেত্রে প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করবে এবং বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ দিয়ে উৎপাদন করা হবে, অর্থাৎ পণ্যদ্রব্য উৎপাদন করা হবে এবং এই উৎপাদিত পণ্যদ্রব্য বিক্রয় করে অধিক পরিমাণ মুনাফা অর্জন করা যাবে এবং সেটা জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করবে। তো একটি সফল বিনিয়োগ জাতীয় আয় বৃদ্ধিতে যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখে। শিক্ষার্থীরা, অর্থায়ন বিষয়ক জ্ঞানের অভাবে একজন ব্যবসায়ী বিনিয়োগের বিভিন্ন প্রকল্পগুলোর মধ্যে ভবিষ্যৎ আয় ব্যয়ের সম্ভাব্যতা বিশ্লেষণ করে সবচেয়ে লাভজনক প্রকল্পটি বেছে নিতে পারে। এই ধরনের লাভজনক বিনিয়োগ কারবারের জন্য যেমন অর্থবহ, তেমনি সারা বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, অর্থ সংগ্রহ করে যদি সঠিকভাবে অর্থটাকে বিনিয়োগ করা যায়, অর্থাৎ সঠিক উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারে, অর্থাৎ যেই উৎস থেকে অর্থ সংগ্রহ করলে খরচ কম। মনে করো তুমি কোথাও থেকে ঋণ নিছো, সেখানে যদি ঋণের সুদ কম হয় এবং যে পরিমাণ ঋণের সুদ প্রদান করতে হয় তার চেয়ে অধিক পরিমাণ মুনাফা আসবে এমন কোনো খাতে যদি অর্থ বিনিয়োগ করা যায়, তাহলে অর্থায়ন প্রক্রিয়াটা সঠিক হয়। তবে এই ক্ষেত্রে অর্থায়ন করতে গেলে সবাইকে আগেই লক্ষ্য করতে হবে যে যেখানে অর্থায়ন করা হবে সেখানে যে অধিক পরিমাণ মুনাফা আসে। তাহলে উৎপাদনমুখী বিনিয়োগ যদি এখানে চিন্তা করা হয়, অর্থাৎ অর্থ সংগ্রহ করে যদি উৎপাদনমুখী বিনিয়োগ খাতে অর্থ বিনিয়োগ করা হয় এবং এই উৎপাদনমুখী বিনিয়োগ থেকে অধিক পরিমাণ মুনাফা অর্জন করা যায়, আর অধিক পরিমাণ মুনাফা অর্জন করলে সরকারের জাতীয় আয় বৃদ্ধিতে এটা সহায়তা করবে। কারণ ব্যবসায়ীদেরকে তাদের আয়ের একটা নির্দিষ্ট পরিমাণ অংশে সরকারকে ট্যাক্স দিতে হয় বা আয়কর দিতে হয়। এটা সরকারের এই আয় দিয়েই সরকার কিন্তু জাতীয় উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগাতে পারে। তো তাহলে আমাদেরকে অবশ্যই অর্থ সংগ্রহ করে অর্থটা কোন খাতে বিনিয়োগ করতে হবে সেই খাতটা অবশ্যই চিন্তা করতে হবে। আর এক্ষেত্রে উৎপাদনমুখী বিনিয়োগটাই চিন্তা করতে হবে যাতে অধিক পরিমাণ মুনাফা অর্জন করা যায় এবং তার দেশের অর্থনৈতিক উন্নয়নে যাতে কাজে লাগে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কারবারি অর্থায়ন খুবই গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট চিন্তা ভাবনা করে একজন অর্থায়ন ব্যবস্থাপককে এই সমস্ত কাজগুলো চিন্তা ভাবনা করতে হয় এবং তারা যাতে এমনভাবে অর্থ বিনিয়োগ করবে এবং এমনভাবে অর্থ সংগ্রহ করবে যাতে অর্থ সংগ্রহ করে তার খরচ কম পড়ে এবং সর্বোচ্চ পরিমাণ মুনাফা অর্জিত হয়। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আলাপ করলাম তোমাদের সুবিধার্থে এই পয়েন্টগুলোকে আমরা দেখিয়েছি যে তোমরা বিষয়গুলো আরো ভালোভাবে চিন্তা করতে পারো। তো শিক্ষার্থীরা, এবার আমরা কারবারি তারল্য বনাম দেখো তারল্য কি আর মুনাফা কি, আগে সেই বিষয়টা আমাদেরকে একটু ভালোভাবে চিন্তা করতে হবে। নগদ অর্থ এবং মুনাফার মধ্যে সম্পর্ক সম্পূর্ণ বিপরীত। তারল্য হচ্ছে চাহিদা মাত্র কোনো কিছু পাওয়ার ক্ষমতা, অর্থাৎ তুমি যদি ব্যাংকে অর্থ সংগ্রহ করো, ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করো এবং এই টাকাটা কিন্তু অন্য খাতে বিনিয়োগ করতে হয়, ঠিক আছে? তো এখন এই একজন ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করার সময় চিন্তা করে তারা কি পরিমাণ অর্থ তাদের হাতে রাখবে আর কি পরিমাণ অর্থ তারা বিনিয়োগ করবে।
যদি মনে করো একজন ব্যবসায়ীর কাছে 5 কোটি টাকা আছে, সে যদি 2 কোটি টাকা তার নিজের কাছে রাখে এবং 3 কোটি টাকা সে বিনিয়োগ করে, 2 কোটি টাকা দিয়ে সে যখন তার ব্যবসার সিদ্ধান্তের জন্য যে কোনো সিদ্ধান্ত সে নিতে পারবে এবং পণ্য সংগ্রহ করে পণ্য বিক্রয় করে মুনাফা অর্জন করতে পারবে। আবার 3 কোটি টাকা যদি সে ব্যাংকে বিনিয়োগ করে, সেই টাকাতে সে আবার অর্থ বিনিয়োগ মুনাফা আসবে। তো এখন একেবারে যদি হাতে অর্থ না রেখে অর্থ বিনিয়োগ করে, তাহলে ব্যবসায়ী কিন্তু যে কোনো সময় প্রয়োজন মতো দরকার হলে পণ্য সংগ্রহ করতে পারবে না এবং পণ্য বিক্রয় করতে পারবে না। অর্থাৎ ব্যাংক থেকে যে অর্থ বিনিয়োগ করছে সেখান থেকে যে মুনাফা আসবে সেটার উপরে নির্ভর করতে হবে। তো এখন একজন ব্যবসায়ী তার অর্থ বিনিয়োগ করার সময় সে চিন্তা করে কিভাবে কি পরিমাণ অর্থ তার হাতে রাখলে সে ব্যবসা প্রতিষ্ঠানটা সঠিকভাবে পরিচালনা করতে পারবে, আর কি পরিমাণ অর্থ বিনিয়োগ করলে তার সে ব্যবসা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ পরিমাণ মুনাফা আসবে। এই সমস্ত বিষয়গুলো চিন্তা ভাবনা করেই কিন্তু অর্থ সংগ্রহ এবং অর্থ বিনিয়োগ করতে হয়। আমরা জানি নগদ অর্থ এবং মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। দেখো আরেকটা চিত্র দেওয়া আছে। ব্যবসা প্রতিষ্ঠানে কারবারের বিক্রয় থেকে অর্থ আসে, আর সেই অর্থ দোকানে কিছু রেখে দেয় আর বাকি অর্থ কিছু ব্যাংকে জমা করে বা অন্য কোথাও পুরো শেয়ার বিক্রয় করতে পারে ইত্যাদি ক্ষেত্রে। তাহলে দেখো আমরা যদি সহজভাবে দুইটা উদাহরণ দিই, যে অর্থ আসে পণ্য বিক্রয়ের মাধ্যমে, আর এই পণ্য বিক্রয়কৃত অর্থ থেকে কিছু অর্থ কারবারি তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য রেখে দেয়, আর বাকিটা অর্থ ব্যাংকে বিনিয়োগ করলে সেখান থেকে তার সুদ পাওয়া যায়। একজন দোকানিকে সিদ্ধান্ত নিতে হবে নগদ অর্থ কি পরিমাণ নিজের কাছে রাখলে সে দৈনন্দিন ব্যবসা পরিচালনা করতে পারবে, আর যদি নগদ অর্থ বেশি পরিমাণে দোকানি তার নিজের কাছে রেখে দেয়, তাহলে ব্যাংক থেকে প্রাপ্য আয়ের পরিমাণ কমে যাবে। অর্থাৎ আমি যে বললাম, যদি 5 কোটি টাকার মধ্যে 2 কোটি টাকা ব্যবসায়ী নিজের ব্যবসা পরিচালনা রেখে দেয়, তাহলে ওইটা থেকে যে পরিমাণ মুনাফা আসবে এবং 3 কোটি টাকা যদি সে ব্যাংকে বিনিয়োগ করে, তাহলে সেটা থেকে কি পরিমাণ মুনাফা আসবে সেটা একজন ব্যবসায়ীকে চিন্তা ভাবনা করতে হবে। অর্থাৎ ব্যবসায়ী অধিক পরিমাণ অর্থ যেমন হাতে রাখতে পারবে না, তার মুনাফা কমে যাবে, আবার অধিক পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারবে না, যেখানে তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে সমস্যা হবে। এই কারণে ব্যবসায়ীকে তারল্য এবং বিনিয়োগের মধ্যে ভারসাম্য রেখে আর্থিক ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। অর্থাৎ কোন কাজটা করলে সে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে এবং কিভাবে অর্থ বিনিয়োগ করলে তার মুনাফা আসবে সেই সব বিষয়গুলো চিন্তা করতে হবে। এই কারণে আমরা বলি নগদ অর্থ এবং মুনাফার মধ্যে সম্পর্ক বিপরীত। কারণ নগদ অর্থ হাতে রেখে দিলে মুনাফা কম আসবে, আবার নগদ অর্থ বিনিয়োগ করলে মুনাফা বেশি আসবে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে সমস্যা হবে। এই কারণে একজন ব্যবসায়ীকে তার দৈনন্দিন কার্য পরিচালনার জন্য কিছু পরিমাণ অর্থ যেমন হাতে রাখতে হবে, তেমনি মুনাফার আশায় কিছু পরিমাণ অর্থ তার আবার বিনিয়োগ করতে হবে। তবে সেই ক্ষেত্রে কি পরিমাণ অর্থ হাতে রাখলে আর কি পরিমাণ অর্থ বিনিয়োগ করলে তার মুনাফা সর্বোচ্চ হবে, সেটা চিন্তা ভাবনা করাই হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো তো? অর্থাৎ তারল্য বনাম মুনাফা নীতি। দেখো নগদ অর্থ প্রতিষ্ঠানে নগদ অর্থের উপস্থিতি হচ্ছে তারল্য। অর্থাৎ প্রতিষ্ঠানে যদি নগদ অর্থ থাকে, এই থাকাটাই হচ্ছে তারল্য। আর নগদ অর্থ যদি বিনিয়োগ করে তাহলে বেশি পরিমাণ মুনাফা আসবে। এই নগদ অর্থ হাতে না রেখে যদি বিনিয়োগ করা হয়, অর্থাৎ ব্যাংকে জমা রাখা হয়, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান অধিক পরিমাণ মুনাফা আসবে। তবে সেই ক্ষেত্রে যদি সব টাকা ব্যবসায়ী বিনিয়োগ করে দেয়, তাহলে তার ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু সে পরিচালনা করতে পারবে না। অর্থাৎ বিনিয়োগ বৃদ্ধি মানে মুনাফা বেশি বৃদ্ধি, কিন্তু তারল্য বৃদ্ধি মানে মুনাফা কম। অর্থাৎ এই কারণে মুনাফা এবং তারল্যের মধ্যে সম্পর্ক একেবারে সম্পূর্ণ বিপরীত। এক্ষেত্রে তারল্য বনাম মুনাফা নীতি হচ্ছে, শিক্ষার্থীরা আমি তোমাদের দিয়ে একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বিষয়টা আরো ক্লিয়ার করছি। মনে করো তোমার বাবা তোমাকে 100 টাকা দিল তার সারাদিনের পকেট খরচ করার জন্য। তুমি সারাদিন ঘুরে ফিরে মনে করো 20 টাকা খরচ করেছ আর 80 টাকায় রেখে দিয়েছো। এখন এভাবে যখন তুমি প্রত্যেকদিন টাকা জমা রাখবে, তখন একটা সময় দেখা যাবে তোমার কাছে কিছু পরিমাণ টাকা হয়ে গেছে। কিন্তু এর একটা বিপরীত অবস্থা হলো যে তুমি কিন্তু ইচ্ছা মতো খরচ না করে কিছু পরিমাণ টাকা রেখে দিলা। এই টাকাটা তোমার ভবিষ্যতে যে কোনো দিন হয়তো কোনো সমস্যার সমাধানে কাজে লাগবে, কিন্তু আবার অন্যদিকে চিন্তা করলে দেখা যাবে যে তুমি কিন্তু তোমার ইচ্ছা মতো খরচ করতে পারলা না। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে টাকাটা যে হাতে রেখে দিলে সেটা হচ্ছে তারল্য, আর খরচ করতে না পারা অর্থাৎ তোমার টাকাটা তুমি জমা রেখে দিছো কিন্তু খরচ অল্প পরিমাণে করছো, তাহলে এই ক্ষেত্রে তুমি
বিনিয়োগ করছো কম, কিন্তু নগদ পরিমাণ টাকা তুমি রেখে দিয়েছো। তো এখন তোমার ব্যক্তিগত খরচ থেকে মুনাফা আসবে না, কিন্তু টাকাটা যখন খরচ কম করার কারণে তোমার কাছে কিন্তু আস্তে আস্তে টাকা জমা হতে লাগলো। তো এইভাবে নগদ অর্থ ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থও দরকার, আবার বিনিয়োগ করাও দরকার। নগদ অর্থ যদি তারা কম পরিমাণ রাখে আর যদি অর্থ বিনিয়োগ করে বেশি, তাহলে মুনাফা বেশি আসবে। আবার নগদ অর্থ যদি ব্যবসা প্রতিষ্ঠানে বেশি রেখে দেয় আর অর্থ বিনিয়োগ করে কম, তাহলে মুনাফা কম আসবে। এই বিষয়টিও যথেষ্টভাবে চিন্তা করতে হবে। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা তারল্য বনাম মুনাফা নীতিটি ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আসো উপযুক্ততার নীতি। উপযুক্ততার নীতি আমি প্রথমে একটু বলছি। উপযুক্ততার নীতি হচ্ছে উপযুক্ত কাজ উপযুক্ত সময়ে করা, অর্থাৎ কোন টাকা দিয়ে কি ধরনের কাজ করবে সেই বিষয়টা আগে থেকে একজন ব্যবসায়ীর মাথায় চিন্তা করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য দুই ধরনের মূলধন দরকার, সেটা আমি আগেও বলেছি। একটা হচ্ছে চলতি মূলধন আর একটা হচ্ছে স্থায়ী মূলধন। চলতি মূলধন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য প্রতিনিয়ত যে খরচ, অর্থাৎ প্রতিদিন, প্রতি মাস, প্রতি সপ্তাহে, এক বছরের মধ্যে বারবার যে খরচগুলো হয় এবং সেই খরচ করার জন্য যে মূলধন দরকার সেটা হচ্ছে চলতি মূলধন। আর ব্যবসা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী খাতে যে বিষয়গুলো ব্যবহার করা হয় এবং যেগুলো থেকে অনেক পরিমাণ মুনাফাও আশা করা যায়, সেগুলো করার জন্য যে অর্থ দরকার সেটা হচ্ছে স্থায়ী মূলধন। যেমন মেশিনারিজ ক্রয়, মেশিনারিজ থেকে অনেক বছর সুবিধা পাওয়া যাবে, অনেক মুনাফা অর্জন করা যাবে। দালান কোঠা নির্মাণ করতে অনেক পরিমাণ টাকা লাগে, কিন্তু সেই দালান কোঠা বা অবকাঠামোকে ব্যবহার করেও কিন্তু অনেক পরিমাণ মুনাফা অর্জন করা যাবে। তো উপযুক্ততার নীতি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান কোন খাতে কি পরিমাণ অর্থ সংগ্রহ করবে এবং কোথায় অর্থটা বিনিয়োগ করবে। সাধারণভাবে চলতি মূলধন খাতে যে অর্থ সংগ্রহ করা হয় সেটা হচ্ছে স্বল্পমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়, অর্থাৎ এক বছরের কম সময়ের জন্য কোথাও থেকে অর্থ সংগ্রহ করে এই চলতি মূলধনের ঘাটতি পূরণ করা হয়। আর দীর্ঘমেয়াদী খাতে হচ্ছে 5 থেকে অথবা 1 বছরের বেশি সময় থেকে 20 বছর 30 বছরের জন্য যে মূলধন ব্যবসা প্রতিষ্ঠানে খাটানো হয় এবং যেটা খাটিয়ে অনেক পরিমাণ মুনাফা অর্জন করা যায় সেটা হচ্ছে স্থায়ী মূলধন, এবং স্থায়ী মূলধনের জন্য দীর্ঘমেয়াদী অর্থ দরকার। তো এই ক্ষেত্রে একজন ব্যবসা প্রতিষ্ঠানকে চিন্তা করতে হবে তার প্রতিদিনের খরচ, যেমন কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি প্রদান, তারপর হচ্ছে গ্যাস বিদ্যুৎ বিল প্রদান, আপ্যায়ন খরচ ইত্যাদি বিভিন্ন ধরনের খরচগুলো পরিচালনা করার জন্য তার ওই উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হবে, অর্থাৎ স্বল্পমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হবে এবং 1 বছরের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা দিয়ে সেই অর্থ আবার পরিশোধ করতে হবে। বাণিজ্যিক ব্যাংক, বিভিন্ন অর্থায়ন প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক, ডিবেঞ্চার হোল্ডার এই ধরনের প্রতিষ্ঠান থেকে দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহ করে ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী মূলধনের চাহিদা পূরণ করা গেলেও সাধারণত স্বল্পমেয়াদী উৎস থেকেই চলতি মূলধন সংগ্রহ করা হয়, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সাধারণত চলতি মূলধন সংগ্রহ করা হয়। আর স্থায়ী মূলধন সংগ্রহ করা হয় বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক, বিভিন্ন অর্থায়ন প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক, ডিবেঞ্চার হোল্ডার এই ধরনের প্রতিষ্ঠান থেকে। তবে স্বল্পমেয়াদী উৎস থেকে দীর্ঘমেয়াদী উৎস ঋণের পরিমাণ বেশি হয়। এই কারণে দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করলে অধিক হারে সুদ প্রদান করতে হয়, যার কারণে দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করে চলতি মূলধনের ঘাটতি পূরণ করা যাবে না এবং চলতি ব্যয় নির্বাহ করা যাবে না। আর স্থায়ী মূলধন থেকে অর্থ সংগ্রহ করে স্থায়ী খরচই করতে হবে, আর স্বল্পমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করে চলতি মূলধনের ঘাটতি পূরণ করতে হবে। শিক্ষার্থীরা এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করবা। আর এইটাই হচ্ছে উপযুক্ততার নীতি, অর্থাৎ উপযুক্ত খাত থেকে অর্থ সংগ্রহ করে উপযুক্ত খাতেই তা ব্যয় করতে হবে। অর্থাৎ স্বল্পমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করে চলতি মূলধন চাহিদা পূরণ করতে হবে, আর দীর্ঘমেয়াদী খাত থেকে অর্থ সংগ্রহ করে স্থায়ী মূলধনের ঘাটতি পূরণ করতে হবে। যদি চলতি ব্যয় নির্বাহ করার জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করা যায়, তবে সেখানে আয় থেকে ব্যয় বেশি হবে এবং একটা প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হবে। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো উপযুক্ততার নীতিটা কি, এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উপযুক্ততার নীতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ উপযুক্ত খাত থেকে অর্থ সংগ্রহ করে উপযুক্ত খাতেই তা ব্যয় করতে হবে। এবার আসো সবশেষে যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, কারবারের বৈচিত্র্যায়ন এবং ঝুঁকি বন্টন। দেখো, একটি প্রতিষ্ঠান শুধু ছাতা নিয়ে ব্যবসা করে আর অন্য একটি প্রতিষ্ঠান একাধিক পণ্য নিয়ে ব্যবসা করে। তো ব্যবসা প্রতিষ্ঠানের যে ঝুঁকিটা হচ্ছে দুই ধরনের, এক ধরনের হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি আর একটা হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি। তো ব্যবসা প্রতিষ্ঠান এই ঝুঁকি কিভাবে হ্রাস করবে, অর্থাৎ কারবারে কিভাবে তারা বৈচিত্র্যায়ন করবে এবং ঝুঁকি হ্রাস করবে। মনে করো তুমি একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করো, তুমি যদি এক ধরনের পণ্য নিয়ে ব্যবসা করো, মনে করো শুধু ছাতাই তুমি বিক্রি করবা,
আবার কোনো একটি প্রতিষ্ঠান শুধু জুতা নিয়ে ব্যবসা করে, সে যদি মনে করো বড়দের জুতা নিয়ে ব্যবসা করবে, ছোটদের জুতা ব্যবসা করবে, তাহলে দেখা গেল যে একটি পণ্য নিয়ে ব্যবসা করলে তার ওই পণ্যগুলো যদি বিক্রয় না হয় তাহলে সে ক্ষতির সম্মুখীন হয়। আবার অন্য একটি প্রতিষ্ঠান একাধিক পণ্য নিয়ে তার ব্যবসা করে, তাহলে সে কিন্তু ক্ষতির সম্মুখীন হবে না, অর্থাৎ একটি পণ্য বিক্রয় না করলেও সে অন্য একটি পণ্য বিক্রয় করতে পারবে। আর এইটাই হচ্ছে কারবারের বৈচিত্র্য এবং ঝুঁকি বন্টন। দেখো, তহবিল বিনিয়োগের ক্ষেত্রে কারবারি পণ্য বা সেবা যতদূর সম্ভব বৈচিত্র্যপূর্ণ হলে কারবারের ঝুঁকি বণ্টিত হয় এবং হ্রাস পায়। তাহলে বলছে কি যে তহবিল অর্থ সংগ্রহ করার ক্ষেত্রে কারবারের যে পণ্য সমূহ এগুলো বৈচিত্র্যায়ন হতে হবে, অর্থাৎ একাধিক পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। একটি পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করলে ঝুঁকি বৃদ্ধি পাবে। প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানকে অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে মুনাফা অর্জনের জন্য তারা চেষ্টা করে, আর এক্ষেত্রে তাদেরকে নানামুখী ঝুঁকির সম্মুখীন হতে হয়। আর এই ঝুঁকিগুলো বিভিন্ন কারণে হতে পারে, যেমন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন, বাজারে নতুন পণ্যের উপস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক দুর্ঘটনা। অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন কারণে ঝুঁকি সৃষ্টি হতে পারে। তো এই ঝুঁকিগুলো কখনো কখনো কোনো ব্যবসা প্রতিষ্ঠান একেবারে মোকাবেলা করতে পারে, আবার কোনো ব্যবসা প্রতিষ্ঠান একেবারে মোকাবেলা করতে পারে না। এই কারণে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে ঝুঁকি বন্টন নীতি সম্পর্কে তাদেরকে পরিষ্কার ধারণা থাকতে হবে, অর্থাৎ কিভাবে ঝুঁকিটা কমানো যায় এই বিষয়ে তাদেরকে পরিষ্কার ধারণা থাকতে হবে। যদি একজন ব্যবসায়ী ঝুঁকি বন্টন সম্পর্কে তার বিস্তারিত ধারণা থাকে, তাহলে সে খুব সহসাই ঝুঁকি হ্রাস করতে পারবে এবং সে অধিক পরিমাণ মুনাফা অর্জন করতে পারবে। কোনো একটি পরিস্থিতিতে একটি পণ্যের যদি বিক্রয় হ্রাস পায়, তাহলে অন্যান্য পণ্যের বিক্রয় দিয়ে যদি কারবারের বিক্রয় পুষিয়ে নেওয়া যায়, তাহলে কারবারের কিন্তু ঝুঁকি অনেকটাই কমে যায়। দেখো শিক্ষার্থী, বৈচিত্র্যের মাধ্যমে ঝুঁকি নির্মূল নয়, ঝুঁকি বন্টন করা যায়। অর্থাৎ একটি ব্যবসায়ীরা যখন ঝুঁকি বন্টন করার ক্ষেত্রে বিভিন্ন রকম সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারবে। মনে করো সে অর্থ বিনিয়োগ করলো, শুধুমাত্র সে ব্যাংকে অর্থ বিনিয়োগ না, সে বন্ডে বিনিয়োগ করতে পারে, ব্যাংকেও বিনিয়োগ করতে পারে, সরকারি সিকিউরিটি সে বিনিয়োগ করতে পারে, সাধারণ শেয়ারে সে বিনিয়োগ করতে পারে। অর্থাৎ কোনোটা যদি ঝুঁকিপূর্ণ হয় তাহলে অন্যটা থেকে তার মুনাফা আসতে পারে। আবার আরো একটি সহজ উদাহরণ যদি আমি দেই, যে মনে করো একজন ব্যবসায়ী তার দোকানে সনাতনী সাবান বা হালাল সাবান, দুই ধরনের সাবানই সে বিক্রি করে, তাই দুই ধরনের ক্রেতাই তার দোকানে সমাগম হয়। শুধু যদি একজন ব্যবসায়ী সনাতনী সাবান বিক্রয় করতো, তাহলে তার ব্যবসায়ী কিন্তু ক্রেতার পরিমাণ কমে যেত। আবার শুধু হালাল সাবান বিক্রয় করলে সেখানে কিন্তু অনেক সময় বিক্রয়ের পরিমাণ কমে যেতে পারে। আবার আবহাওয়া বা ঋতুভেদেও কিন্তু অনেক সময় অনেক পণ্যের বিক্রয় কম বেশি হয়। যে সমস্ত এলাকায় বৃষ্টি বেশি হয় ওই সমস্ত এলাকা হয়তো ছাতা বিক্রয় বেশি হতে পারে, কিন্তু বাংলাদেশের সব এলাকায় হয়তো বৃষ্টির পরিমাণ বেশি না, তাহলে শুধুমাত্র ছাতা নিয়ে ব্যবসা করলে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতির সম্মুখীন হতে পারে। আবার শীত বস্ত্র এবং গ্রীষ্মকালীন বস্ত্রের ক্ষেত্রে ব্যবসা করার ক্ষেত্রেও কিন্তু আবহাওয়া এবং চাহিদা দুটোই চিন্তা করতে হবে। যেমন শীত বস্ত্র কেউ গ্রীষ্মকালে ক্রয় করে না, কিন্তু গ্রীষ্মকালীন বস্ত্র কিন্তু সারা বছরই বিক্রি হয়ে থাকে। তাহলে একটি পণ্য কিন্তু শীতকালীন এবং গ্রীষ্মকালীন পণ্য উভয়ই বিক্রি করতে পারে, তাহলে কিন্তু তার ঝুঁকি অনেকটাই কমে যেতে পারে এবং সে মুনাফা অর্জন করতে পারবে। আবার একটি বইয়ের দোকানে শুধু বই বিক্রয়ের ছাড়াও যদি খাতা বা অন্যান্য জিনিসপত্র বিক্রয় করে থাকে, তাহলে বই বিক্রয় কমে গেলেও অন্যান্য পণ্য বিক্রয় করে সে মুনাফা অর্জন করতে পারে। তাহলে এইভাবে দেখা যায় যে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের ঝুঁকি হ্রাস করার জন্য একাধিক পণ্য নিয়ে ব্যবসা করতে হবে, একটি পণ্য নিয়ে ব্যবসা করলে সে ক্ষতির সম্মুখীন হতে পারে। তাহলে শিক্ষার্থীরা এভাবেই বৈচিত্র্যায়নের মাধ্যমে কারবারের ঝুঁকি হ্রাস করা যেতে পারে। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা কারবারি অর্থায়নের নীতিগুলো খুব ভালোভাবে বুঝেছ এবং এই বিষয়টি এবং পাঠগুলো খুব ভালোভাবে পড়বে, তাহলে তোমাদের জন্য এই বিষয়গুলো আরো আয়ত্ত করা সহজ হবে। তাহলে আমি কারবারি অর্থায়নের যে নীতিগুলো, এই নীতিগুলো আমি আবারও বলছি: তারল্য বনাম মুনাফা নীতি, উপযুক্ততার নীতি এবং কারবারের বৈচিত্র্যায়ন এবং ঝুঁকি বন্টন নীতি। তাহলে নীতিগুলো সম্পর্কে চলো আমরা পরের অংশে যাই। মূল্যায়নের ক্ষেত্রে তোমরা এই প্রশ্নগুলো একটু পড়বে। চলতি মূলধন কাকে বলে, স্থায়ী মূলধনের উদাহরণ, মুনাফা নীতি কি, ঝুঁকি কাকে বলে। আমি এই কাজও দিলাম যে কিভাবে কারবারের ঝুঁকি হ্রাস করে অধিক পরিমাণ মুনাফা অর্জন করা যায় তা বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা, এবারে কিন্তু আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এই ক্লাসে তোমরা করবে এবং এই প্রশ্নটি পরে লিখে আমাদেরকে দেখাবে। পাশাপাশি কিন্তু বিভিন্ন অবজেক্টিভ প্রশ্ন, ছোট ছোট প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে বাসায়, কারণ এখন যেহেতু নিয়মিত ক্লাস হচ্ছে না, তাহলে তোমাদেরকে কিন্তু আরো অনেক বেশি ভালোভাবে পড়ালেখা করতে হবে। সেক্ষেত্রে এই পাঠ থেকে আমরা আরো একটি ক্লাস দিব, ওই ক্লাসটিও তোমরা দেখবে, তাহলে এই অধ্যায় সম্পর্কে তোমাদের একটা পরিষ্কার ধারণা সৃষ্টি হবে। তো শিক্ষার্থীরা, আমরা আজকের এই ক্লাস শেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফিজ।